কিচেন গার্ডেন এই বিষয়টি আমাদের রাজ্যে আজকে থেকে ঠিক 4 বা 5 বছর আগেও মানুষ সঠিকভাবে জানতো না যে বিষয়টা কি। আমাদের রাজ্যে সহ সারা দেশেই কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিল চালু রয়েছে, কিন্তু আমাদের দেশে আমাদের রাজ্যে এই কিচেন গার্ডেন যে বিষয়টি সেটা কিন্তু আজকে থেকে, যেটা আমি একটু আগে বললাম, 4 থেকে 5 বছর আগেও সেরকম ভাবে মানুষ জানতো না। আমাদের রাজ্যের একজন প্রাক্তন শিক্ষক, উনার প্রচেষ্টায় 2021 সাল থেকেই আমাদের রাজ্যে এই কিচেন গার্ডেন যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে উনি ব্যাপকভাবে প্রচার এবং সেই সঙ্গে উনি কাজ শুরু করেন। 2021 সালে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর সেই সময় কিন্তু এই শিক্ষককে কিচেন গার্ডেন করার জন্য, রাজ্যে এর ব্যাপক বিস্তার করার জন্য এই যে শিক্ষক, প্রাক্তন যে শিক্ষক, যদিও সেই সময় তিনি প্রাক্তন ছিলেন না, সেই শিক্ষকের উপর দায়িত্ব দেওয়া হয়। আজকে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি মানস, আমার সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন শিক্ষক মনোজ রায়। মনোজ বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এই যে কিচেন গার্ডেন, আপনি একজন অঙ্কের শিক্ষক ছিলেন, সেই অঙ্কের শিক্ষক হওয়ার সঙ্গে সঙ্গে এই বিদ্যালয়ে কিচেন গার্ডেন তৈরির যে বিষয়টি আপনার মনে কিভাবে এলো? দেখুন, যখন করোনা আবহ ছিল, করোনা আবহে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা চর্চার বিষয় ছিল যে শিক্ষক শিক্ষিকারা যেহেতু স্কুল বন্ধ, লকডাউন চলছে, তার ফলে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না, তো শিক্ষক শিক্ষিকারা ঘরে বসে বেতন গুনছে। তো আমি ব্যাপারটা ভাবলাম যে ঘটনাটা তো ঠিক, কোনো কাজ করছি না, বেতন নিচ্ছি, এটা তো অন্যায়। তো তখন ভাবলাম, তখন আমি বাণী বিদ্যাপীঠ স্কুলে চাকরি করতাম। তো ওই স্কুলে সম্ভবত 3টে গাছ ছিল, বড় বড় 3টে গাছ ছিল, পুরো স্কুল ফাঁকা ছিল, কোনো বাগান ছিল না স্কুলে। তো তখন ভাবলাম যে যদি স্কুলে বাগান করা যায় তাহলে স্কুলটার সৌন্দর্যায়ন হবে, আর যদি কিছু সবজি টবজি লাগানো যায় তাহলে বাচ্চারা মিড ডে মিলে খেতে পারবে। তো সেই ব্যাপারটা চিন্তা করে আমি প্রতিদিন সকালবেলা স্কুলে চলে যেতাম, ব্রেকফাস্টের পর স্কুলে চলে যেতাম, তারপর দুপুরবেলা আবার আসতাম। সেই সময়টা ছিল করোনাকাল। করোনাকাল, হ্যাঁ। তো একা একা সেখানে মানে নিজে নিজে কোদাল নিয়ে, কাঁচি নিয়ে কাজ করতাম। তো এইভাবে করতে করতে মোটামুটি একটা ছোটখাটো বাগান গড়ে তুললাম। তো করোনা আবহের পরে যে কিছু গাছ ছিল এগুলো ফুল টুল ধরেছে, সবজি হয়েছে, ছোট ছোট গাছে কিছু ফল ধরেছে, যেগুলো ছোট গাছে ফল ধরে, এগুলো ধরেছে। তো এর মধ্যে তৎকালীন শিক্ষামন্ত্রী মাননীয় রতনলাল নাথ মহোদয় এসেছিলেন স্কুল ভিজিটে বাগানের কথা শুনে। তো উনি আমাকে আরো অনুপ্রাণিত করলেন, এটা করার জন্য খুব খুশি হলেন দেখে। তারপর বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে আমাকে বাণী বিদ্যাপীঠ স্কুল সহ মহারানী তুলসীবতী, ডক্টর বি আর আম্বেদকর, আচার্য প্রফুল্লচন্দ্র এবং ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, 5টা স্কুলের দায়িত্ব দেয়, যে শিক্ষকতার পাশাপাশি আমি আসি আপনার কাছে। এই দর্শকদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই মনোজ বাবু কিন্তু এই শুধু কিচেন গার্ডেন এই মধ্যে নিজেকে সীমাবদ্ধ কিন্তু উনি রাখেননি, সমাজ সেবায় কিন্তু ওনার একটা আলাদা ভূমিকা রয়েছে। আবার যাচ্ছি আমি মনোজ বাবুর কাছে। মনোজ বাবু, একটা বিষয় আপনার কাছে জানতে চাইব, যেই বিদ্যালয়ে আপনি দীর্ঘদিন চাকরি করেছেন, বর্তমানে সেই বিদ্যালয় থেকে অবসর হয়েছেন, সেই বিদ্যালয়ে বর্তমানে এই যে কিচেন গার্ডেন, সে এখন আপনি ওই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত নয়, বর্তমানে ওইখানের যে কিচেন গার্ডেন যেটা আপনি তৈরি করেছিলেন বহু পরিশ্রম করে, বর্তমানে সেই অবস্থাটা কিরকম আছে? কয়টা ফুলের গাছ বা কয়টা ফলের গাছ এখন আছে বা সবজি গাছ আছে? দেখুন, 2020 থেকে শুরু হয়েছিল যে প্রয়াস, তো আজকে পর্যন্ত ওই বিদ্যালয়ে মোট 6টা বাগান রয়ে গেছে, ফুলের বাগান, ফলের বাগান, ডিএনএ ক্লাবের ঔষধি উদ্ভিদের বাগান, সবজির বাগান, সব মিলিয়ে 6টা বাগান রয়ে গেছে ওই বিদ্যালয়ে। এবং প্রায় 100 প্রজাতির বিভিন্ন ধরনের গাছ, এটা সবজি বলুন, ফুল বলুন, ফল বলুন, আয়ুর্বেদিক ঔষধি উদ্ভিদ বলুন, কমপক্ষে 100 প্রজাতির উদ্ভিদ রয়ে গেছে। তো এটার মধ্যে এবং সবগুলো মানে বেশিরভাগ ফল গাছে ফল ধরছে, বাচ্চারা ফল খাচ্ছে। এই কিছুদিন আগেও জামরুল মাত্র শেষ হলো, কমপক্ষে 2 থেকে 2,500 জামরুল একটা গাছে ধরেছে।
ছাত্রছাত্রীরা জামরুল খায়, কামরাঙ্গার সময় কামরাঙ্গা খায়, মিষ্টি তেঁতুল আছে, জলপাই আছে, হ্যাঁ, আরো তারপরে আম্রপালি আম আছে। তো বিভিন্ন ধরনের ফল আছে, ফুল সবজি, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের মানে ভর্তি। এই যে বর্তমানে যারা এই স্কুলে যারা শিক্ষক বা ছাত্রীরা আছে, তারা কি এই আপনার তৈরি করা বাগানের পরিচর্যায় আপনি কি সন্তুষ্ট? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমার বিদ্যালয়ের কথা বলবো না, সমস্ত বিদ্যালয়েই বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারা মনে করেন, যেটা বাস্তব আমি বলছি, মনে করেন যে 2-3টা ক্লাস করলাম মানে অনেক কিছু করে ফেলেছি, আর আমার কোনো দায় দায়িত্ব নেই। কিন্তু আমরা দেখুন 1 লাখ 1.5 লাখ টাকা করে প্রতি মাসে বেতন পাই, কিন্তু আমাদের একটা দায়িত্ববোধ থাকা উচিত যে আমি যেই বিদ্যালয়ে চাকরি করে সেই বিদ্যালয়ের বেতন দিয়ে আমি আমার সংসার প্রতিপালন করছি। তো সেই বিদ্যালয়টাকে আর একটু সুন্দর করা, হ্যাঁ, ক্লাস ঠিক আছে 2-3টা পড়ছে রুটিনে ক্লাস করলাম, ঠিক আছে, বাকি সময়টা বসে না কাটিয়ে, কারণ 4:20 আগে ছুটি না হলে তো স্কুল থেকে বেরোনো যায় না। তো আমি বসে থাকবো শুধু শুধু, আমি যদি স্কুলটাকে সৌন্দর্যায়ন করি, স্কুলটাতে সবজি লাগাই, বাচ্চারা মিড ডে মিলে খেতে পারবে, তাহলে স্কুলের যে আর্থিক যে সমস্যা এটাও অনেকটা কমে যাবে। তাছাড়া আজকে বাজারে যেহেতু বেশি করে সবজি উৎপাদন করতে গিয়ে কৃষকরা বাধ্য হয়ে রাসায়নিক সার ব্যবহার করে, কিন্তু আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল সারা ত্রিপুরার সমস্ত স্কুল এবং মাদ্রাসার, আমি যতগুলো স্কুলে গেছি সবখানেই অনুরোধ করেছি যাতে কোনো রাসায়নিক সার ব্যবহার না করা হয়, এটা মানে জৈব সার যাতে ব্যবহার করা হয়। যেমন ধরুন মিড ডে মিলের সবজি, আমি আপনাকে যে বিষয়টা যাচ্ছিলাম, বর্তমানের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা যা আছে বিদ্যালয়ে, বিভিন্ন বিদ্যালয় কথা, তারা আপনি যেটা তৈরি করেছিলেন সেটা কিরকম ভাবে পরিচর্যা করে, সেই পরিচর্যা আপনি কতটা সন্তুষ্ট? কারণ আপনি তো দীর্ঘ পরিশ্রম করেছেন বা এখনো বর্তমানে করছেন। দেখুন, সব স্কুলেই যে সব স্টুডেন্টরা আসেন এটা বলবো না, পুরোটা নির্ভর করে শিক্ষক শিক্ষিকাদের উপর। তারা যতটুকু বাচ্চাদের অনুপ্রাণিত করতে পারবে, বাচ্চাদের ডাকলে আসে, সবাই আসে। এই তো আমি গত 4 দিন আগে গিয়েছিলাম ধর্মনগর সাতসঙ্গম বিদ্যালয়ে, তো ওইটার মধ্যে সমস্ত বাচ্চারা, এটা গরিব এলাকা, কৃষক, কৃষিভিত্তিক এলাকা, এবং সমস্ত বাচ্চারা ছোট থেকে জানে, হ্যাঁ, এবং সমস্ত বাচ্চারা স্কুলটাকে খুব সুন্দর করে গড়ে তুলেছে। তো এটা বিশেষ করে নির্ভর করে প্রতিটা স্কুলে যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা থাকে উনি হচ্ছেন মেরুদণ্ড, তারপরে হচ্ছে অন্তত 2-3 জন শিক্ষক যদি থাকে তাহলেই চলে, বেশি লাগে না, হ্যাঁ। তো তাদের উপর নির্ভর করে স্কুলটা কতটুকু সুন্দর হবে, কতটুকু সবজি হবে, এই সমস্ত। তো বাণী বিদ্যাপীঠে আছে, বাণী বিদ্যাপীঠে যে ছাত্রীরা আছে, বাণী বিদ্যাপীঠে ছাত্রীদের ডাকলে আসে, সবাই কাজ করে, হ্যাঁ, শিক্ষিকাও আছে কয়েকজন কাজ করে, যার ফলে এখনো সুন্দরভাবে বাণী বিদ্যাপীঠে। রাজ্যের বিদ্যালয়ে ও মাদ্রাসাগুলিতে যে কিচেন গার্ডেন আছে, এর শাকসবজিগুলি কি কাজে ব্যবহৃত হয়? শুধু কি মিড ডে মিল, না বাজারে বিক্রিও হয়? না, এটা যে প্রতিটা বিদ্যালয় এবং মাদ্রাসার যে সবজিগুলো হয় এগুলো মিড ডে মিলে ব্যবহৃত হয়। আর দেখা গেছে কিছু কিছু বিদ্যালয়ে, যেমন রামনগর হাই স্কুল গন্ডাছড়ার, তারপরে ধরুন কমলপুরের কেসিপাড়া গার্লস স্কুল, ধর্মনগরের সাতসঙ্গম স্কুল, তো এমন অনেক বিদ্যালয় আছে যারা এত পরিমাণে সবজি উৎপাদিত হয়, বিশেষ করে শীতের সময়ে। এটা তো আসলে সবুজ সময়, শীতের সময়টা তখন শাকসবজি বেশি উৎপাদিত হয়, এত পরিমাণে শাকসবজি উৎপাদিত হয় যে বাচ্চারা খেতে খেতে তারা মানে আর খেতে চায় না। তখন তারা অনেকেই, আমি যতটুকু জানি, ওইগুলো বিক্রি করে বাচ্চাদেরকে মাংস টাংস খাওয়ায়। যেমন খোয়াইয়ের একটা স্কুল আছে, গয়াংফাং হাই স্কুল, এটা জনজাতি অধ্যুষিত বিদ্যালয় এবং খুব গরিব বাচ্চারা। তো এখানে সফরি কলার বাগান করা হয় আজকে দীর্ঘ 5-6 বছর ধরে। সফরি কলার বাগান করা হয়, সারা বছর সফরি কলাগুলো বিক্রি হয়, বিক্রি করে ওইগুলো পূজার সময় বাচ্চাদেরকে জুতো কিনে দেওয়া হয়। আচ্ছা, তো এরকম অনেক স্কুলে এরকম করে বাচ্চাদেরকে বিভিন্ন ভাবে ভালো উদ্যোগ। আরেকটা বিষয় জানবো, যে বিদ্যালয়ের যে কিচেন গার্ডেন দেখাশোনা করে ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকারা, তাদের কি ধরনের ভূমিকা হওয়া বাঞ্ছনীয় বলে আপনি মনে করেন? তো আমি তো ভূমিকায় এটাই বলবো, দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, এক পের মা কি নাম। মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলেছেন, তেমনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও কিচেন গার্ডেনের উপর বিভিন্ন স্কুলে গেলে, অনুষ্ঠানে গেলে গুরুত্ব দেন, যাতে স্কুলগুলো সৌন্দর্যায়ন হয় এবং এখানে সবজি টবজি চাষ হয়। তো এই ব্যাপারগুলোতে আমাদের বিভিন্ন বিদ্যালয়ের মাদ্রাসার বাচ্চারা অনুপ্রাণিত হয়, তাদের বক্তব্যে আমি নিজেই অনুপ্রাণিত এবং অনেক শিক্ষক শিক্ষিকা অনুপ্রাণিত। তো সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরই উচিত
যে যতটুকু পারে সময় দিতে, যখন তাদের ক্লাস থাকে না, ক্লাস করার যে অবসর সময় থাকে, যে ফাঁক থাকে, ওই ফাঁকে তারা ব্রেকে তারা কিচেন গার্ডেনে মনোযোগ দিতে পারে। আরেকটা বিষয় আপনার থেকে জানবো, এই যে রাজ্যে আপনি তো সাবরুম থেকে ধর্মনগর, প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় আপনি যাচ্ছেন, রাজ্যের বর্তমানে কতগুলি স্কুল বা মাদ্রাসাতে এই কিচেন গার্ডেন আছে? এটা বুনিয়াদী শিক্ষা দপ্তরের রেকর্ড মোতাবেক 3751টি স্কুলে কিচেন গার্ডেন রয়ে গেছে, ছোট বড় মিলিয়ে। আর 1700-র মতো বোধহয়, 1750-এর মতো বোধহয় এখনো বাকি আছে, তাদের কোনো বাগান নেই। আচ্ছা, এই যে বাগান যারা এখন অব্দি করে তুলতে পারেনি বা করেনি, সেই বিদ্যালয় বা মাদ্রাসাগুলির করার জন্য আপনি কি কোনো ভূমিকা বা উদ্যোগ গ্রহণ করবেন? দেখুন, ব্যাপার হচ্ছে আমি তো এখন অবসরপ্রাপ্ত, তো স্বাভাবিকভাবেই আমি এখন বিভিন্ন সমস্যা হয়, যেমন ধরুন প্রত্যন্ত অঞ্চলে যেতে বিভিন্ন ধরনের সমস্যা, বাইরে গেলে থাকার জায়গা নেই, হোটেলে থাকতে হয়, খেতে হয়, বিভিন্ন রকম সমস্যা আছে। তার মধ্যে আমি চেষ্টা করি, গত আপনার ধরুন এই মাসে প্রায় 8 দিনে 60টা স্কুল ভিজিট করেছি। এটা আপনার খোয়াই ডিস্ট্রিক্ট, উনকুটি ডিস্ট্রিক্ট, নর্থ ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট, তারপর সিপাহীজলা, ওয়েস্ট, গুমতি মিলিয়ে টোটাল 60টা স্কুলে গিয়েছি। তো আসলে আগের মতো তো আর মানে সরকার থেকে তো কোনো হেল্প পাওয়ার প্রশ্ন আসে না, যেহেতু আমি রিটায়ার্ড পারসন। তো আগেও আমি শিক্ষকতার পাশাপাশি যে সময় পেতাম, তখন আমাকে ওইভাবেই বলা হয়েছিল, ওই সময়ে আমি বিভিন্ন বিদ্যালয়ে যেতাম, ভিজিটে যেতাম। এই যে কিচেন গার্ডেনগুলি আছে বিভিন্ন বিদ্যালয় বা মাদ্রাসাগুলিতে, এই বুনিয়াদী শিক্ষা দপ্তরের এগুলিকে আরো ভালো করার জন্য কি ধরনের ভূমিকা নিলে ভালো হবে বলে আপনি মনে করেন? তো প্রথম কথা হচ্ছে, রাজ্য ভিত্তিক একটা ওয়ার্কশপ করা উচিত। এটা আমি মানে রিটায়ারমেন্টে যাওয়ার আগে মাননীয় অধিকর্তাকে বলেছিলাম, বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা মহোদয়কে বলেছিলাম যে একটা ওয়ার্কশপ করা উচিত, বিভিন্ন বিদ্যালয়ের হেডমাস্টারদের নিয়ে ওয়ার্কশপ করা উচিত, এবং তাদেরকে বলা উচিত যে ছোট হোক বড় হোক যতটুকু সম্ভব মানে বাগান থাকতে হবে। এবং এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অর্ডার আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্ডার, যে স্কুলে মিনিমাম জায়গা না থাকলেও 5টা গাছ থাকতে হবে, থাকতেই হবে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্ডার, ত্রিপুরার জন্য না, সারা ভারতের জন্য, সারা ভারতের জন্য অর্ডার। এবং সেই মোতাবেক দক্ষিণ দিনাজপুরের বেসান্নুর মডেল স্কুল থেকে ত্রিপুরার বুনিয়াদী শিক্ষা দপ্তরের কাছে হেল্প চেয়েছিল যে ওদের এখানে বাগান করার জন্য। তো বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা আমাকে অন ডিউটি পাঠিয়েছিলেন, এবং আমি ওই স্কুলে গিয়ে যতটুকু সম্ভব 7 দিন থেকে আমি যতটুকু সম্ভব হেল্প করে দিয়ে এসেছি বাগান করার জন্য। এছাড়া লবণ হ্রদ বিদ্যাপীঠ সল্টলেকের, ওরাও হেল্প চেয়েছিল, ওইখানেও আমি গেছি। এবং ত্রিপুরা থেকে, যেটা কলকাতাতে সম্ভবত পাওয়া যায় না একটা ফল, ত্রিপুরা থেকে আমি নিয়ে গেছি ফলের চারা নিয়ে, ওই 2টা স্কুলে আমি ওদেরকে দিয়েছি, যাতে কলকাতাতেও ফলগুলা হয়। এই যে বিদ্যালয়ে যে কিচেন গার্ডেন তৈরি করা হচ্ছে, তার মূল উদ্দেশ্যটা কি? আপনি এই মূল উদ্দেশ্য বলে আপনি কি মনে করছেন? দেখুন, কিচেন গার্ডেন তৈরি করার এখানে মূল উদ্দেশ্য বলতে মূল উদ্দেশ্য কয়েকটাই আছে। প্রথম কথা হচ্ছে সবুজায়ন, সৌন্দর্যায়ন, তারপরে ওই সবজিগুলো মিড ডে মিলে ব্যবহৃত হয়। 4 নাম্বার হচ্ছে বাচ্চারা ছোটবেলা থেকে সবুজের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা গড়ে উঠবে, এটা ভবিষ্যতে যখন তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তারা আগামী দিনের নাগরিক, তারা তখন সৌন্দর্যায়ন নাতিক সবুজায়ন যখন করবে। যে করোনাকালে দেখা গেছে অক্সিজেনের গুরুত্ব, আমরা শ্বাস প্রশ্বাস নেই, আমরা বুঝতেই পারি না, কারণ পয়সা খরচ হয় না, আমরা বুঝি না এটার গুরুত্ব। কিন্তু করোনা আবহে দেখা গেছে অক্সিজেন জিনিসটা কি জিনিস। তো আগামী দিনে যে আবার এমন হবে না কেউ বলতে পারে না। তো তাছাড়াও দিন দিন যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তো সেই কারণেও মানে গাছের যে চাষ, গাছ লাগানো, এটা বিশেষ দরকার। তো আমাদের আজকের বাচ্চারা যদি ছোটবেলা থেকে না শিখে, তাহলে তারা আগামী দিনে নাগরিক হয়ে তাদের এটার প্রতি ততটা টান থাকবে না। আর কিচেন গার্ডেন ছাত্রছাত্রীদের বাস্তব ভিত্তিক শিক্ষায় কতটা সহায়ক বলে আপনি মনে করেন? দেখুন, কিচেন গার্ডেন বাস্তব ভিত্তিক শিক্ষায় বলতে, যেমন ধরুন যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করবে, এগ্রি বিএসসি ভর্তি হবে, তাদের এটা সহায়ক হবে। হ্যাঁ, তাছাড়া যেমন ধরুন এনএসএস আছে, হ্যাঁ, এনএসএস এটার মধ্যেও যে বাগান করা, মানুষের সমাজ সেবা করা। কারণ আমরা আমাদের যে আমাদের জীবন কতক্ষণের জীবন এটা আমরা ভাবি না। হ্যাঁ, তো আমি যদি আজকে পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে, আমি যদি কোনো দাগই না রাখতে পারি, তাহলে এই জীবনের কি মূল্য কি?
একদম একদম। যে কিচেন গার্ডেনের মাধ্যমে শিশুদের পরিবেশ সচেতনতা কিভাবে বাড়ানো সম্ভব বলে আপনি মনে করেন? কিচেন গার্ডেন যখন হয় তখন মানে বাচ্চারা যখন গাছ লাগায় তখন স্বাভাবিকভাবেই শিক্ষক শিক্ষিকারা তার উপকারিতাগুলা বলে, অপকারিতা তো নেই, উপকারিতাগুলা বলে এটা গাছ লাগালে কি হবে কি কি হবে, তখন বাচ্চারা এটা জানবে এবং পরিবেশের সঙ্গে তার সম্পৃক্ততা গড়ে উঠবে এবং তখন সেও অনুপ্রাণিত হবে এবং তার বাড়িতেও যে জায়গাটা পড়ে আছে ওইখানে ওরা গাছ লাগাবে, যেটা তার সংসারে সহায়ক হবে। যদি আপনি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেছেন, আবার আপনার থেকে জানবো যে বিদ্যালয়ের মিড ডে মিলের প্রকল্পে কিচেন গার্ডেনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এটা তো মানে খুবই গুরুত্বপূর্ণ, কেননা ওই যে আমি আগেও বলেছি যে বাজারে যে সবজিগুলো হয় তারা বাধ্য হয় রাসায়নিক ব্যবহার করে, কারণ তারা তো প্রচুর পরিমাণে তৈরি করতে হবে। কিন্তু বিভিন্ন বিদ্যালয় এবং মাদ্রাসাতে যেগুলো তৈরি হয় এখানে সাধারণত আমার জানা নেই রাসায়নিক সার ব্যবহার করে বলে কেউ আমার জানা নেই। আর্থিক সমস্যার কারণে হোক যাই হোক, বা সবজির খোসাগুলো এক জায়গায় ফেলা হয়, তা ওইখান থেকে যে সার তৈরি হয় ওইগুলো দেওয়া হয়, গোবর দেওয়া হয়, ওই খৈল দেওয়া হয়, ওই সমস্ত ভাবেই আমি যতটুকু জানি সব স্কুলে ওইভাবেই করা হয়, রাসায়নিক সার ব্যবহার করা হয় না। ফলে হয় কি সবজিগুলোর যে স্বাদ, তার যে ঘ্রাণ, ওইটা বাজারের থেকে পুরোপুরি আলাদা আলাদা হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় জানবো আপনার থেকে, কিচেন গার্ডেন তৈরিতে যে বিদ্যালয় বা মাদ্রাসাগুলিতে করে সেখানে আর্থিক বা অবকাঠামোগত কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়? কারণ আপনি বিভিন্ন বিদ্যালয়ে যান, বিভিন্ন বিদ্যালয়ে কিচেন গার্ডেন তৈরির জন্য আপনি উদ্যোগ গ্রহণ করেন, কি ধরনের সমস্যা হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে একমাত্র ইকো ক্লাবের জন্য 25,000 টাকা করে দেওয়া হয় প্রতি বছর। আচ্ছা, তো সব স্কুল পায় না, কিছু কিছু স্কুল পায়। তো ওই টাকাটাও আবার কিন্তু পুরোটাকে কিচেন গার্ডেনে ব্যবহার করা যায় না। যেমন ড্রয়িং কম্পিটিশন করতে হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, সিলেক্ট করা থাকে যে কোনখানে কত টাকা ব্যবহার করা যায়, এখান থেকে কিছু বাগানের জন্য ব্যবহার করা যায়। আর্থিক একটা সমস্যা থাকে, বড় সমস্যা থাকে। আচ্ছা। তারপরে ধরুন ডিএনএ ক্লাব যেটাকে বলে, অর্থাৎ এটা আবার বলা আছে এটা কিচেন গার্ডেন হবে না, এটা শুধু ওষুধি উদ্ভিদ লাগানো যাবে, আর কিছু লাগানো যাবে না। ওইখানে আমি যতটুকু জানি 1,25,000 টাকা দেওয়া হয় প্রতি বছর ডিএনএ ক্লাবের। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি যে সারা রাজ্যে যখন স্কুল পরিদর্শনে গেছি, আমি অমরপুর একটা স্কুলে দেখেছি একটা তুলসী গাছ আছে পুরো বাগান, আর কিছুই নেই, পুরোটা জঙ্গল। আচ্ছা, 1,25,000 টাকা ওরা পেয়েছে, কিন্তু আছে একটা তুলসী গাছ, এটা ওষুধি উদ্ভিদ, আর কিছুই নেই পুরো বাগানে। আচ্ছা, চারদিকে বাউন্ডারি আছে, এখানে হয়তো কিছু খরচ হয়েছে, বাস শেষ। কিন্তু ওই যে ডিএনএ ক্লাবের যে টাকা দেওয়া হয়, দেখবেন সংবাদপত্রে দেখবেন বা আপনাদের বৈদ্যুতিন মাধ্যমেও দেখবেন যে অমুক স্কুলে ডিএনএ ক্লাবের উদ্বোধন হয়েছে, অমুক স্কুলের উদ্বোধন হয়েছে, মানে একটা বিগ অ্যামাউন্ট পেয়েছে। হ্যাঁ, শুধু বাগানের জন্য দেন 1,25,000, রক্ত পরীক্ষার ব্যাপার আছে, বিভিন্ন স্ট্যাটাস আছে, আলাদা করে দেওয়া হয়। মানে কিচেন গার্ডেনের জন্য বিদ্যালয় দপ্তর থেকে সেরকম কোনো কিছু দেওয়া হয় না। ওইটা বলা হয় কন্টিনজেন্সি, যে টাকাটা দেওয়া হয় স্কুলকে ওইখান থেকে ম্যানেজ করতে। কিন্তু স্কুলে বিভিন্ন রকম খরচ থাকে, যেমন এখন চোরের উপদ্রব বেড়ে গেছে, আজকে ওইটা চুরি হয়েছে, কালকে ওইটা চুরি হয়েছে, এটা ভেঙে গেছে, ওইগুলো ঠিক করতে হয়, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। হ্যাঁ, নাইট গার্ড নেই এখন স্কুলে, তো বিভিন্ন সমস্যা করে এখানে কতটুকু দেওয়া যায় কিচেন গার্ডেনের জন্য। তো এটাও একটা কষ্টের। অনেক শিক্ষক শিক্ষিকা নিজেরা পয়সা খরচ করে গাছের চারা আনেন, লাগান, ওইভাবে করেই তৈরি হচ্ছে। কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে কৃষিকাজের প্রতি আগ্রহ বাড়াতে কিচেন গার্ডেন কতটা কার্যকর বলে আপনি মনে করেন? যেমন ধরুন, কাজের আগ্রহ বাড়াতে বলতে আমাদের একটা নিজস্ব সংস্থা আছে, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। এখন তো আমি রিটায়ার্ড, তো আমি তো আর শিক্ষা দপ্তর থেকে যেতে পারি না। বিভিন্ন স্কুলে যে যাই, যে বললাম কিছুদিন আগে 8 দিন আমি 60টা স্কুল গিয়েছি, ওইখানে আমাদের সংস্থার পক্ষ থেকে বিভিন্ন স্কুলে গিয়ে তাদেরকে শংসাপত্র দেওয়া, বই দেওয়া, হ্যাঁ, যাতে বাচ্চারা অনুপ্রাণিত, যারা ভালো কাজ করে তাদেরকে উপহার দেওয়া, বিভিন্নভাবে তাদের অনুপ্রাণিত করার চেষ্টা করি। এবং এই যে ব্যাপারগুলো, যে ওই যেই বিদ্যালয়ে যায় ওইখানকার যে সাংবাদিক ভাইয়েরা আছে ওরা এটাকে সম্প্রচার করে। তো বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের বাচ্চারা যখন দেখে ওদের বাগানের ছবি উঠেছে, ওদের কথা বলা হচ্ছে, তারা আরো অনুপ্রাণিত হয় এবং খুশি হয়, এবং এর থেকে তারা আরো মন দিয়ে বেশি করে কাজ করে। অনেক বিদ্যালয়ে দেখেছি বেশ কিছু বাচ্চা আছে খুবই ভালোবাসে বাগান, খুব ভালোবাসে। এই যে বিদ্যালয় বা মাদ্রাসা আমরা যেটাই বলি না কেন, কোন মৌসুমে কি ধরনের শাকসবজি বেশি চাষ করা হয়, বা কি
শাকসবজি চাষ করলে ভালো হয়, সেই বিষয়টা যদি একটু বলেন। যেমন ধরুন এখন ডাটা লাগানো যাবে, মেইন হচ্ছে ঢেঁড়সটা লাগানো, সবচেয়ে কম পরিশ্রমের সবজি হচ্ছে ঢেঁড়স। আচ্ছা। এবং প্রচুর পরিমাণে ধরে, এবং ঢেঁড়সটা মিড ডে মিলে ভালো কাজে লাগে। তাছাড়া ধরুন লাউ, কুমড়া, তারপরে উচ্ছে, এই সমস্ত লাগানো যায়। হ্যাঁ, যেগুলো যেমন একটা মাদ্রাসাতে লাগিয়েছিল লাউ, আপনি শুনলে অবাক হবেন, একটা গাছে 40টা লাউ ধরেছে, একটা গাছে 40। ওই যে দাউধারানি মাদ্রাসা, এটা সোনামুড়ার, বক্সনগর থেকে সোনামুড়া যেতে। তো এগুলো বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা, এবং মাদ্রাসাতে কিন্তু আপনার বাচ্চারা থাকে, ওইখানে থেকে পড়াশোনা করে, তো তাদের 2 বেলা খাওয়ার খরচ কিন্তু কম না। কিন্তু আমাদের যে বিদ্যালয়গুলোতে তো মিড ডে মিল দেওয়া হয় প্রতিদিন, বাস এতটুকুই। ওইখানে কিন্তু দিনে রাত্রে 2 বেলা বাচ্চারা খায়। এই যে মাদ্রাসাগুলিতেও কি কিচেন গার্ডেনের জন্য কোনো সরকারি অর্থ আলাদা করে বরাদ্দ থাকে কি? না, আলাদা করে কোনোই বরাদ্দ থাকে না। ওইখানে ওরাই যতটুকু পারে করে। আমি আমার সংস্থা থেকে প্রতিটা স্কুলেই কম করে হোক বেশি করে হোক গাছের চারা দেওয়ার চেষ্টা করি, বীজ দেওয়ার চেষ্টা করি। যেমন গত পরশুদিন আপনার নন্দননগর ফেরান্ডো স্কুল ফর স্পিচ অ্যান্ড হিয়ারিং একটা আছে, যারা বিকলাঙ্গ তাদের স্কুল একটা, এটা খ্রিস্টান মিশনারি স্কুল, বেসরকারি। ওইখানে গিয়ে তাদেরকে বিভিন্ন সবজি গাছের চারা, বিভিন্ন সবজির বীজ, ওইগুলো দিয়ে এসছি। বাচ্চারাও খুব খুশি হয়েছে। তো আমি আমার সংস্থার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করার করি আর কি। যে কিচেন গার্ডেনের মাধ্যমে জৈব চাষের ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া হয়? এটা এইভাবে ছড়িয়ে দেওয়া হয়, প্রথমটাই হচ্ছে আর্থিক সংকট। আর্থিক সংকটের ফলে আপনার রাসায়নিক সার কিনতে পারে না, হ্যাঁ, বাধ্য হয়ে ওই গোবর টুবর, বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেকের বাড়িতে গরু পালে, যারা তারা গোবর নিয়ে আসে, শিক্ষকরা বললে নিয়ে আসে গাছে দেওয়ার জন্য। তাছাড়া ধরুন এই যে সবজির যে খোসাগুলো, মিড ডে মিলে যে সবজি ব্যবহৃত হয়, খোসাগুলো ফেলে রাখলে, ওইগুলো মাটির চাপা দিয়ে রাখলে এগুলো পচে, থেকে সার তৈরি হয়, হ্যাঁ, কম্পোস্ট সার তৈরি হয়। এটা খুবই মানে উপকারী সার। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে ওইভাবেই তারা, এবং যখন স্বাদ পায়, তারা যখন বাড়িতে দেখে বাজারের যে একটা সবজি, এটার স্বাদ একরকম, স্কুলে আরেক রকম। হ্যাঁ, মানে পুরোপুরি ডিফারেন্ট থাকে। আচ্ছা, আরেকটা জানি, শিক্ষক হিসেবে কিচেন গার্ডেন পরিচালনার অভিজ্ঞতা আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন? দেখুন, ব্যাপার হচ্ছে আমি যখন কলেজে পড়তাম 1983-তে, তখন আমি এনএসএস এ প্রথম যোগ দেই, এবং তখন এমবিবি কলেজে যে বাদিকের যে পুরো বাগানটা আমরা এনএসএস থেকে করানো হয়েছিল। এই প্রথম আমার, মানে তাহলে আপনার এই বিষয়ে আগ্রহ কলেজ লাইফ থেকে? কলেজ লাইফ থেকে, হ্যাঁ, এনএসএস যখন করতাম। তো কিন্তু করোনা কালে, এই যে বলে প্রত্যেকটা জিনিসের উপকারিতা অপকারিতা থাকে, করোনা কালে যখন নাকি সবাই মানে বলছে যে শুধু অপকারী হচ্ছে, কিন্তু ত্রিপুরাতে কিচেন গার্ডেন গড়ে উঠেছে। সারা ত্রিপুরার 3751টা স্কুলে কিচেন গার্ডেন গড়ে উঠেছে। শিক্ষা দপ্তরের কোনো, এবং এখনো চলছে, হ্যাঁ, এবং ভালোভাবে চলছে না শুধু, ভালোভাবে চলছে। আচ্ছা, কিচেন গার্ডেন রক্ষণাবেক্ষণের, আপনি তো সবসময় সব স্কুলে গিয়ে থাকতে পারবেন না, স্কুলের শিক্ষকরা দায়িত্ব নিতে হবে এবং নিচ্ছেও, কিন্তু অভিভাবকদের অংশগ্রহণ কতটা জরুরি বলে আপনি মনে করেন? দেখুন, অভিভাবকদের অংশগ্রহণ এটাও নির্ভর করে শিক্ষকদের উপরে। আমি বিশেষ করে প্রধান শিক্ষক, ওদেরকে বলি, যেমন অনেক জায়গাতে দেখা যায় যে গাছ লাগানোর পরে গাছ চুরি হয়ে যায়, বাউন্ডারি নেই, অনেক স্কুলে ফল ধরলে ফল চুরি হয়ে যায়। তো আমি সবাইকে বলি যে আপনি পার্শ্ববর্তী যে অভিভাবকরা আছে, ওদেরকে মিটিং করুন, ওদেরকে বুঝান যে এটা আপনাদের বাচ্চাদের জন্যই করা, আপনাদের বাচ্চারাই খায়, আপনারাও একটু খেয়াল রাখবেন, এবং আপনারাও একটু সাহায্য করবেন, রক্ষণাবেক্ষণে সাহায্য করবেন, বাগান তৈরিতে সাহায্য করবেন, যে যতটুকু পারেন। তো এটা ডিপেন্ড করে প্রধান শিক্ষকদের উপর, তারা কতটুকু ইমপ্রেস করতে পারে গার্জেনদের। এবং অনেক গার্জেন সাহায্য করে, অনেক গার্জেন করে। যে বিভিন্ন বিদ্যালয়ের ব্যবহৃত অনেক জায়গা থাকে, জমি থাকে, সেই জমিতে কিচেন গার্ডেন রূপান্তর করা উদ্যোগ কতটা সফল হয়েছে বলে আপনি মনে করেন? যে সমস্ত স্কুলগুলোতে বিশেষ করে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকারা এই ব্যাপারে খুবই আগ্রহী থাকে, যেমন আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয়ে একজন সহকারী প্রধান শিক্ষিকা আছে, উনি খুবই এগুলো পছন্দ করেন, এগুলো ভালো করে করেন। সঙ্গম স্কুলে প্রধান শিক্ষক যিনি, উনি করেন। তারপরে তেলিয়ামুড়াতে একটা জওহরলাল নেহেরু এসবি স্কুল আছে, এটা খুবই উনি মানে আগ্রহী করেন। তো ওই মেইন হচ্ছে, বললাম না যে মেরুদণ্ড হচ্ছে প্রধান শিক্ষক, যেখানে ওরা আগ্রহী বেশি থাকে, ওরা পছন্দ করে, ওরা সম্পৃক্ত থাকে সবুজের সঙ্গে, ওইখানে খুব ভালো করে গড়ে ওঠে। এটা হচ্ছে মূল বিষয়। কিচেন গার্ডেনের মাধ্যমে ছাত্রছাত্রীরা
কি ধরনের ব্যবহারিক শিক্ষা লাভ করছে বলে আপনার মনে হয়? কিচেন গার্ডেনের মাধ্যমে ব্যবহারিক শিক্ষা বলতে আমি এটাই বলবো যে এটা করতে গিয়ে বাচ্চারা বুঝতে পারছে যে কোন সময়ে কোন সবজিটা লাগালে ভালো হয়, কোন সবজিটার কিরকম মানে চাহিদা আছে। হ্যাঁ, তো ওই সমস্ত ব্যাপারগুলো যে আগামী দিনে ওর কাজে লাগবে না এটা তো আপনি বলতে পারেন না, হয়তো এটা ওর কাজে লাগতে পারে। একদম। আচ্ছা, জলবায়ুর পরিবর্তনের প্রভাব কিচেন গার্ডেনের উপর কতটা পড়ছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে কি হয়, অনেক কিচেন গার্ডেনে দেখা গেছে যে গাছ নষ্ট হচ্ছে, বিভিন্ন সবজির চারা টারা লাগানো হচ্ছে যে অসময়ে বৃষ্টি হচ্ছে, বা যখন মানে তাপমাত্রা এত থাকার কথা না তাপমাত্রা হচ্ছে। যেমন অনেক গাছ লাগানো হয়, যেমন ধরুন একটা গাছ বলতে আমাদের স্কুলে লাগিয়েছিলাম আঞ্জির, যেটা কেরালার। আচ্ছা, তো স্বাভাবিকভাবে ওইখানের দুইখানের পরিবেশ একরকম না বলে এই গাছটা একটা দুইটা পাতা দেয়, হয়তো 6 মাসে দিয়ে আস্তে আস্তে মরে যায়। তো এইরকম অনেকগুলো গাছ আছে আমাদের এখানে হয় না। অ্যাভোকাডো একটা গাছ লাগানো হয়েছে, দেখলাম যে না এটা আবার মোটামুটি হচ্ছে, ভালোই হচ্ছে অ্যাভোকাডো। তারপরে ধরুন একটা জাম গাছ লাগানো হয়েছে আমাদের এখানে। আমরা তো সাধারণত কি জানি, জাম মানে কালো রং হয়, পাকলে খেলে জিব্বা কালো হয়ে যায়, একটু কসকস লাগে। কিন্তু বাণী বিদ্যাপীঠে একটা জাম গাছ আছে যেটা পাকলে হয় সাদা, এটা খেলে জিব্বাও কালো হয় না, খেতেও খুবই স্বাদ, যেটা ত্রিপুরাতে আর কোথাও নেই। আচ্ছা আচ্ছা। এই যে কিচেন গার্ডেনে ফল এবং ঔষধি গাছের চাষ বাড়ানোর কি ধরনের কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ, এটা তো মানে ব্যাপার হচ্ছে, দেখুন পরিকল্পনা তো শিক্ষা দপ্তর নেবে। এটা শিক্ষা দপ্তর যদি বুনিয়াদী শিক্ষা দপ্তরের কিন্তু পিএম পোষণ বলে একটা আলাদা প্রজেক্টই আছে, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রচুর পরিমাণে অর্থ আসে, কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসে আমি যতটুকু জানি। এবং ওই প্রজেক্ট থেকে যারা এটা দেখাশোনা করে তারা যতক্ষণ না বিভিন্ন ভাবে মানে বাস্তবভাবে মানে আন্তরিকভাবে যতক্ষণ না নেবে ততক্ষণ তো এটা তেমন ভাবে হবে না। আর দেখুন আরেকটা ব্যাপার কি, এই যে ডিএনএ ক্লাব চেষ্টা করছে যে এটাকে ঔষধি উদ্ভিদের বাগান গড়ে তোলার জন্য। দেখুন আমরা যখন ছোট ছিলাম, হয়তো আপনিও, যেমন আমরা সর্দি কাশি হলে বাসক পাতা খেতাম, তুলসী দিয়ে খেতাম। হ্যাঁ, কিন্তু এখন বাসক পাতা খুঁজে পায় না। হ্যাঁ, তো আমাদের বাণী বিদ্যাপীঠে দেখুন গিয়ে বাসক পাতার অভাব নেই, প্রচুর বাসক পাতা আছে, প্রচুর। আমরা বাচ্চাদেরকে শিখিয়েছি যে তোমাদের কাশি হলে বা তোমাদের বাড়িতে কারো কাশি হলে তোমরা এই পাতা নিয়ে যাবে, তুলসী পাতা দিয়ে, এটা তোমার মা জানে বা দিদিমা জানে, ওইভাবে খাবে, কাশি ভালো হয়ে যাবে, ওষুধ কিনতে হবে না পয়সা দিয়ে। তারপরে ধরুন এই যে ডায়াবেটিস হয়, ডায়াবেটিস তো আমাদের বাচ্চারা অনেকে নিয়ে যায়, দাদু দিদিমাদের জন্য নিয়ে যায়। ইনসুলিন ট্রি বলে একটা গাছ আছে আমাদের স্কুলে, প্রচুর এটা মানে হয়েছে, এটা বাচ্চারা নিয়ে যায়। হ্যাঁ, তারপরে অরহরের পাতা, এটা একটা রোগের জন্য খুবই ভালো, অরহরের পাতা নেয়। তো এমন বিভিন্ন রকম গাছ আছে যেগুলো কাজে লাগে, পুদিনা পাতা আছে। যে সমস্ত স্কুলে সেরকম ভাবে এখনো ঔষধি গাছের রোপণ করা হয়নি বা চাষ করা হচ্ছে না, সেখানে কি আপনি মনে করেন যে এখানে আরো উদ্যোগ গ্রহণ করা উচিত? না না, অবশ্যই তো উদ্যোগ। প্রথম কথা তো বলবো যে ডিএনএ ক্লাব যারা এটাকে প্রজেক্টটাকে দেখাশোনা করে, তাদের উচিত তারা যেখানে যেখানে টাকা দিয়েছে 1,25,000 টাকা করে, ওই স্কুলগুলাকে ভিজিট করা এবং তাদের থেকে মানে জানতে যাওয়া যে তো আপনাদের টাকা দেওয়া হয়েছে কেন, আপনার বাগান কোথায়, আপনার বাগানে তো গাছ নেই, সবই ঘাস, আপনার বাগানে তো একটা তুলসী গাছ আর কিছু নেই, তো কিসের আপনি কি বাগান করলেন, টাকা কোথায় খরচ করলেন? তো ব্যাপার হচ্ছে দিল্লি থেকে টাকা আরো করতে গেলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? তো প্রথমেই হচ্ছে যে স্কুলগুলোতে কিছুই হবে না, কারণ বাগানগুলোতে জল দেওয়ার সমস্যা, অনেক জায়গাতে ধরুন সাপ্লাইয়ের লাইন নিয়ে কল চেপে জল আনতে হয়, হ্যাঁ, বালতিতে করে। তো যেখানে যেখানে পাইপলাইনের সুবিধা আছে, বাগানের মধ্যে পাইপলাইনের সিস্টেম থাকলে তাহলে জল অ্যাকচুয়ালি যদি আন্তরিকভাবে স্কুলটাকে নিজের বাড়ি মনে করে, নিজের মানে সম্পত্তি মনে করে যদি এটাকে সৌন্দর্যায়ন করা হয়, কারণ সবাই ভাবে কি গেলাম 2টা ক্লাস করলাম বাড়ি চলে যায়, বাস, কোনো প্রয়োজন পর্যায়ে কিচেন তাদেরকে কোনো শিক্ষা দপ্তর থেকে মানে একটা অর্ডার বেরিয়েছিল হোটার, এগ্রিকালচার এবং ফরেস্টের জন্য, যাতে সাহায্য করা হয় স্কুল ডিপার্টমেন্ট করেছে।
এগ্রিকালচার ডিপার্টমেন্ট যতটুকু সম্ভব সাহায্য করেছে, আমার জানা মতো সমস্ত স্কুলে সবজির চারা টারা দিয়েছে, কিন্তু হর্টিকালচার ডিপার্টমেন্ট বলে যে না কিছু করা যাবে না, পয়সা দিতে হবে। তাহলে তোমাকে সরকার তোমাকে অর্ডার দিল, আচ্ছা। হ্যাঁ, যে তুমি সাহায্য করো, হর্টিকালচার ডিপার্টমেন্টকে অর্ডার দেওয়া হলো তুমি গভর্নমেন্ট স্কুলকে সাহায্য করবে, তুমি কি কোনো পাবলিককে তো দিচ্ছ না। ওরা পরিষ্কার বলে যে আমাদের সিস্টেম নিয়ে টাকা দিতে হবে হর্টিকালচার ডিপার্টমেন্ট, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কিচেন গার্ডেনের মাধ্যমে শিশুদের শ্রমের মর্যাদা শেখানো কতটা সম্ভব বলে আপনি মনে করেন? অবশ্যই। দেখুন, একটা ব্যাপার কি, আমাদের বডির ফিটনেস থাকতে গেলে আপনি যতটুকু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে আপনার বডির ফিটনেস তত ভালো থাকবে। এটা বয়স 18 হোক, বয়স 60 হোক, 70 হোক, 80 হোক। তো বাচ্চারা যখন বাগানে কাজ করে তাদের যে শ্রমদান করে, এতে কি হয়, যেমন সবুজের সঙ্গে তাদের আন্তরিকতা বাড়ে, তেমনি তাদের শরীর বডির ফিটনেসও ভালো হয়। শ্রমদান করলে বডির ফিটনেসও ভালো থাকে। যে সমস্ত বিদ্যালয়গুলি বা মাদ্রাসাগুলি এখনো কিচেন গার্ডেন তৈরি করে উঠতে পারেনি, আপনি কি মনে করেন যে বিদ্যালয় দপ্তর থেকে তাদেরকে বাধ্য করা উচিত যে কিচেন গার্ডেন তৈরি করা? আর এটা তো দিল্লি থেকে সরকারি আদেশ আছে, ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে দেওয়া আছে। তো আমি এটাই বলবো, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব যাতে শিক্ষা অধিকর্তাকে বলা হয় যাতে রাজ্যের সমস্ত স্কুল এবং মাদ্রাসাতে যে ডিইউরা আছে, 8টা ডিস্ট্রিক্টে যে ডিইউরা আছে, তাদের মাধ্যমে রিপোর্ট আনা যে কোন 1700 স্কুলে এখনো বাগান নেই, কেন করা হচ্ছে না। যেহেতু ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আদেশ আছে, রাজ্য শিক্ষা মন্ত্রকের আদেশ আছে, তারপরে কেন করা হয়নি, এটার কারণ কি? মনোজ, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে এসছে। আপনি বিভিন্ন বিদ্যালয়ের যারা প্রধান আছে, আপনি একটু আগে বললেন যে প্রধান যারা থাকে তাদের উপরেই মূল দায়িত্ব, এবং সেই সঙ্গে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে আপনার কি আবেদন থাকবে সেটাই শেষ প্রশ্ন। রাজ্যের সমস্ত স্কুল এবং মাদ্রাসার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে এটাই আবেদন থাকবে যে আপনারা স্কুল এবং মাদ্রাসাকে নিজের ঘর মনে করে, নিজের ঘরটাকে যতটুকু স্বচ্ছ রাখেন, নিজের বাড়িতে যেরকম সৌন্দর্যায়নের জন্য গাছ লাগান, ওই রকম ভাবে আপনি যেই স্কুল এবং মাদ্রাসাতে চাকরি করেন সেটার সৌন্দর্যায়ন করুন এবং সেটাকে সবুজ করে গড়ে তুলুন। এবং শিক্ষা মন্ত্রকের কাছে আমার আবেদন থাকবে যে ঘরে বসে থেকে কাগজপত্রের মাধ্যমে ইয়েস নো না লিখে যে ডিউরা আছে, যে ওএসডিরা বসে আছে, তাদেরকে রাজ্যের সমস্ত স্কুল এবং মাদ্রাসাতে যাতে বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয় তত্ত্বাবধান করার জন্য, এবং কেন হয়নি এটাও জানা, তাদের থেকে কারণ জানতে চাওয়া এবং তাদেরকে বাধ্য করা যাতে স্কুলগুলো সৌন্দর্যায়ন করা হয়। এতে মিড ডে মিলে শিক্ষা দপ্তরের যে টাকা দিতে হয় ওইটাও কমবে এবং স্কুলগুলোও বাচ্চাদেরকে আরো ভালোভাবে জিনিস খাওয়াতে পারবে। অসংখ্য ধন্যবাদ মনোজ বাবু, আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য। আজকে যে মূল যে বিষয়টা কিচেন গার্ডেন সম্বন্ধে যে রাজ্যে যে প্রথম যিনি তৈরি করেছিলেন সেই রাজ্যের বিশিষ্ট শিক্ষক তথা অঙ্কের শিক্ষক, হঠাৎ করে তিনি করোনাকালেই এই কিচেন গার্ডেনের দিকে ওনার ঝোঁক যায়। যদি উনি আলোচনায় বলেছেন যে কলেজ জীবন থেকে ওনার এই কৃষি বা গাছ লাগানোতে ওনার আগ্রহ থাকে, এখন ওনার এই কিচেন গার্ডেন সারা রাজ্যে উনি ছড়িয়ে ছিটিয়ে উনি দূর দূরান্ত যাচ্ছেন, কিন্তু কিছু কিছু অন্তরায় আছে। সেই অন্তরায়গুলো কি উনিও সেটা স্পষ্টভাবে জানিয়েছেন যে কিছুটা অন্তরায় রয়েছে বিভিন্ন বিদ্যালয়ের। আমি আবারও বলছি, একাংশ, বেশিরভাগ বিদ্যালয়ের যারা শিক্ষক বা প্রধান থাকে তারা অবশ্যই সাহায্য করেন, কিন্তু একাংশ যারা শিক্ষক বা প্রধান শিক্ষক আছে তাদেরকে আরেকটু আন্তরিক হতে হবে, সেই সঙ্গে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে, আর বিদ্যালয় শিক্ষা দপ্তরকেও এই বিষয়ে আরেকটু তত্ত্বাবধায়ক করতে হবে। এটাই ওনার আবেদন। আজকে টক শো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।